নতুন সরকারের সামনে আসলে একটা বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে। বাণিজ্য চুক্তি প্রফেসর ইউনূসের সরকার করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। সেখানে কিন্তু অনেকগুলো ক্লজ রয়েছে বাণিজ্যিক এবং রাজনৈতিক, যে এক ধরনের ভারতকে সুবিধা দিয়ে চুক্তি করা, কিন্তু সেই চুক্তিগুলো উনারা বাতিল করেননি। এই গত ১.৫ বছরে ভারত থেকে সবচেয়ে বেশি আমদানি হয়েছে এবং সবচেয়ে বেশি ইলিশ মাছও পাঠানো হয়েছে। এবং খালেদা জিয়া যখন আ আপনার মারা যান, তখন আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসছেন এবং নরেন্দ্র মোদীর বিশেষ চিঠি হস্তান্তর করেছেন। এবং বিএনপিও অতীতে যে আমরা যেটা দেখেছি যে নির্বাচনে যে ভারত বিরোধী স্লোগান দিয়ে নির্বাচন করা, সেই ট্রেন্ডটা থেকে কিন্তু বিএনপি বেরিয়ে এসছে। দর্শক, আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে স্কুল অব সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেম, যুক্তরাষ্ট্রের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ। আপনাকে স্বাগত জানাই স্যার। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে আমাদের নতুন সরকার যাত্রা শুরু করেছে, কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার গত 17 মাসে আমাদের প্রতিবেশী দেশ ভারত, যাদের সঙ্গে আমাদের অনেক কিছুর সঙ্গেই সম্পর্কিত রয়েছে, সেই ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গত 17 মাসে এক ধরনের একটা পরিবেশ তৈরি করে রেখেছিল, যা কোনোভাবেই স্বাভাবিক কোনো সম্পর্ক না। ভারত আমাদের 3 পাশের প্রতিবেশী রাষ্ট্র। এই নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, তারা ভারতের বিরুদ্ধে অন্তত একটি শক্ত অবস্থান নেয়ার চেষ্টা করেছেন। এভাবে জনগণের সামনে নিজেদেরকে উপস্থাপন করেছেন এবং নানাবিধ বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল মাত্রায় নিয়ে এসেছেন। যদিও একই সাথে যে বাণিজ্য যে চুক্তিগুলি ছিল, সেগুলি ওরা কোনটাই বাতিল করেনি। যে সমস্ত বাণিজ্য চুক্তিকে বলা হচ্ছিল আপনার অনেকটা কি বলা হয় যে হ্যাঁ, যে এক ধরনের ভারতকে সুবিধা দিয়ে চুক্তি করা, কিন্তু সেই চুক্তিগুলো উনারা বাতিল করেননি। ভারতের সাথে যে বাণিজ্য, সেটাও উনারা বাতিল করেনি। আমরা দেখেছি যে এই গত ১.৫ বছরে ভারত থেকে সবচেয়ে বেশি আমদানি হয়েছে এবং সবচেয়ে বেশি ইলিশ মাছও পাঠানো হয়েছে। কিন্তু এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কারো কারো বক্তব্য এবং কথায় ভারতের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন বা শীতলতা তৈরি হয়েছিল। তবে বিএনপির একাধিক নেতৃত্বের বক্তব্যে এবং এই কথাটি স্পষ্ট যে এই জায়গাটা থেকে বিএনপি উত্তরণ ঘটাতে চায়। কারণ এটি হচ্ছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, উনিও স্পষ্ট করেছেন যে এ ধরনের অবস্থান একটা আপনার প্র্যাগমেটিক না। এটা হচ্ছে একেবারে ইমপ্র্যাকটিক্যাল একটা ব্যাপার এবং এতে বাংলাদেশের কোনো স্বার্থ আপনার স্বার্থের পক্ষে যায় না। সুতরাং এবং আমরা দেখেছি যে বিএনপির সঙ্গেও ভারতীয় সরকারের নানা পর্যায়ের যোগাযোগ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সরকারকে ওয়েলকাম করেছেন। এবং খালেদা জিয়া যখন আপনার মারা যান, তখন আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসছেন এবং নরেন্দ্র মোদীর বিশেষ চিঠি হস্তান্তর করেছেন। এর মধ্য দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে যে বিএনপির সঙ্গে বা এই সরকারের সঙ্গে তারা সব বিষয়ে কাজ করতে ইচ্ছুক। এবং বিএনপিও অতীতে যে আমরা যেটা দেখেছি যে নির্বাচনে যে ভারত বিরোধী স্লোগান দিয়ে নির্বাচন করা, সেই ট্রেন্ডটা থেকে কিন্তু বিএনপি বেরিয়ে এসছে। এবারে নির্বাচনে কিন্তু আমরা কখনো দেখিনি যে বিএনপি নির্বাচনে ভারত বিরোধিতা করে কোনো আপনার সভা সমাবেশ করছে বা সভা সমাবেশে কিছু বলছে। এটি হচ্ছে কিন্তু একটা বিএনপির যে টিপিক্যাল যে ট্র্যাডিশনাল যে রাজনীতি, সেখান থেকে কিন্তু একটা ইউ-টার্ন। তো সমস্ত কিছু মিলে এটি স্পষ্ট যে বিএনপি সরকারও ভারতের সাথে একটি সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আগামী দিনে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কে যে টানাপোড়েন এবং শীতলতা তৈরি হয়েছিল, বিএনপি সরকারের সময় সেটা উন্নতি ঘটবে এবং দুই দেশের সম্পর্ক ভালো হবে। মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক আরও তলানিতে নিয়ে গিয়েছে, যা কোনোভাবেই কাম্য না প্রতিবেশী দুই দেশের মধ্যে। তারপরে এসেছে যে টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপেও বাংলাদেশ খেলতে যায়নি নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে। ভারত বাংলাদেশ সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে অন্তর্বর্তী সরকারের সময়কালীন গত 17 মাস। অনেক বিশ্লেষকই বলছে যে নির্বাচনের আগে ভারতের সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক ইচ্ছে করেই তৈরি করা হয়েছে, কোনো একটা রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য ভারত বিরোধী ট্রাম্প কার্ড খেলা হয়েছে।
এখান থেকেই যে আপনি কি মনে করেন স্যার, আপনার বিশ্লেষণ কি বলে? এ ধরনের কাজগুলো আসলে আমার কাছে সবসময় এক ধরনের, কি বলবো, যে এক ধরনের নৈরাজ্যবাদী সিদ্ধান্ত বা অ্যানার্কিক টাইপ সিদ্ধান্ত। বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর এ ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু দেশের পক্ষে যায় না। এটি কিন্তু আমাদের খেলা যে ক্রিকেটকে, সেটাও কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে আমাদের ক্রিকেটে, তাই না? যে আমাদের বাংলাদেশ যেতে পারে না। সুতরাং একটা হয় কি, আপনার ইন্টারন্যাশনাল রিলেশনস এটাকে বলা হয় যে স্মল স্টেট রিয়েলিটি। বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো যেখানে গণতন্ত্র দুর্বল, যেখানে সামরিক সেনাবাহিনী দুর্বল এবং অর্থনীতি দুর্বল, সেইখানে যখন একটা বিগ পাওয়ারের সাথে সে যখন বার্গেন করতে যায়, তার কিন্তু অনেকগুলি লিমিটেশনস থাকে। সুতরাং একটা প্র্যাগমেটিক ডিসিশন সবসময় হয় সেই লিমিটেশনসটা মাথায় রেখে কি করে একটি রাষ্ট্রে, মানে বাংলাদেশের ম্যাক্সিমাম ইন্টারেস্টকে সার্ভ করা যায়। তো এই জায়গাগুলোতে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সাংঘাতিক রকম দুর্বলতা আমরা খেয়াল করেছি, এবং প্র্যাকটিক্যাল সিদ্ধান্তের চেয়ে কিছু আবেগী সিদ্ধান্ত নেয়া এবং কিছু আপনার যেটাকে বলা হয় যে সোশ্যাল মিডিয়ার প্রেসারে সিদ্ধান্ত নেয়া ইত্যাদি অবস্থা কিন্তু আমরা দেখেছি। তবে আমরা আশা করব, আরেকটা বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, তারা সবসময় ভঙ্গুর ছিল এবং তারা নিজেরাও একটা চাপের মধ্যে ছিল। ফলে খুব স্পষ্টভাবে বা শক্তিশালী বা জোরালোভাবে কিন্তু তাদের অনেক সিদ্ধান্ত তারা নিতে পারেননি। কিন্তু আমরা আশা করব, যেহেতু বিএনপি সরকার একটা বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা এসছে, সুতরাং আগামী দিনে এ ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে আমরা কিন্তু হয়তো বিএনপি সরকার নেবে না, এরকমটাই আমরা আশা করব। বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের জন্য কি চ্যালেঞ্জ দেখেন স্যার? একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনের উপরে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। পাকিস্তান আফগানিস্তানও এক ধরনের বৈরিতাপূর্ণ সম্পর্ক চলছে। আবার যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক উত্তেজনাকর অবস্থার মধ্যে আছে। এই সার্বিক পরিস্থিতিতে কি দেখেন স্যার? এবং বাংলাদেশকে নিয়ে ডিপ স্টেটের একটা কথাও শোনা যায়, বা পৃথিবীর অনেক দেশেই আছে ডিপ স্টেটের কারসাজি। সেইখান থেকে এই নতুন সরকারের জন্য কি কি চ্যালেঞ্জ দেখেন স্যার আপনি? নতুন সরকারের সামনে আসলে একটা বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে বৈশ্বিক এবং আঞ্চলিক ভাবে। বিশেষত আপনার যে বাণিজ্য চুক্তি প্রফেসর ইউনূসের সরকার করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, সেখানে কিন্তু অনেকগুলো ক্লজ রয়েছে বাণিজ্যিক এবং রাজনৈতিক, যেগুলি বাস্তবায়ন করার বাধ্যবাধকতা কিন্তু বর্তমান সরকারের উপর পড়তেছে। এবং এর মধ্যে দুটো বিষয় আমি উল্লেখ করতে চাই। একটা হচ্ছে যে আপনার বলা হয়েছে যে সরকার আসবে বা যে বাংলাদেশের সরকার চীন বা রাশিয়ার থেকে যদি সামরিক অস্ত্র কেনে, তাহলে যে আপনার যে বাণিজ্য সুবিধা, মানে একটু ট্যারিফ কমিয়ে দিয়েছে 1%, সেটা কিন্তু আবার বেড়ে যাবে। আর দুই, সেই চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেন ভারতমুখী হয় এবং চীনের থেকে যেন দূরত্ব বজায় রাখে। এখন সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যে আপনার অবকাঠামোর যে বিনিয়োগ, সেই বিনিয়োগের কিন্তু একটা বড় অংশ আসে গণচীন থেকে। গণচীনের সহায়তায় কিন্তু বাংলাদেশে অনেক অবকাঠামো তৈরি হয়েছে। বাংলাদেশের যে সেনাবাহিনীর যে সামরিক অস্ত্র, তারও কিন্তু একটা বড় যোগান আসে গণচীন থেকে। সুতরাং এই সরকারের সামনে যে চ্যালেঞ্জটা হবে, এখন একেবারে গণচীন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে এই সমস্ত অবকাঠামো এবং সেনাবাহিনীর যে সমরাস্ত্র, এই বিষয়গুলোতে বাংলাদেশ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আবার গণচীনের সঙ্গে যদি একটা জোরালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের চাপের মুখোমুখি হবে। সুতরাং তার সামনে মূল চ্যালেঞ্জটা হচ্ছে এই দুটো অক্ষ বা দুটো অ্যাক্সিস পাওয়ার, যদি আমরা এভাবে বলতে পারি, এই দুটো শক্তির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কি করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারবে, সেই চ্যালেঞ্জটি এবং সেই পররাষ্ট্রনীতি পরিচালনাটা কি করে বাংলাদেশের ম্যাক্সিমাম বেনিফিট আদায় করে নিতে পারবে, এই চ্যালেঞ্জের মুখোমুখি এই সরকারকে পড়তে হবে। এবং এবং সেটা কতটা সফলভাবে তারা করতে পারছে, তার উপরই নির্ভর করবে যে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে তার বাণিজ্যিক এবং অন্যান্য যে ইন্টারেস্ট, সেটা কত সফলতার সাথে আদায় করে নিতে পারবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আজকের আপনাকে অনেক ধন্যবাদ সুযোগ দেবার জন্য। আজকের মতো এখানেই শেষ করি। ভালো থাকবেন স্যার, এবং দর্শক আপনারাও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।